ভর থাকে সেখান থেকে যদি তোমার অক্ষের দূরত্ব বিভিন্ন রকম হয় সেই ক্ষেত্রে তুমি কিন্তু আই বের করতে পারবে। সবগুলো ভর এবং দূরত্বকে যোগ করে কিন্তু তুমি আই বের করতে পারবে। কিন্তু এই ভরগুলোকে যদি কোনো একটা ভর কেন্দ্রে যদি সমষ্টিগতভাবে পুঞ্জীভূত করা যায় তাহলে সেই বিন্দু থেকে তোমার অক্ষের দূরত্ব যে অক্ষ থেকে ওই তোমার ভর কেন্দ্রের যে দূরত্ব এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? কে দিয়ে। তো ইংরেজিতে বা নিউটনীয় মেকানিক্সে আমরা এই কেটাকে বলি চক্রগতির ব্যাসার্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ে একটা নতুন অংশ নিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হলো ঘূর্ণন গতি। তো আমরা এতদিন পর্যন্ত যে গতি নিয়ে আলোচনা করেছি তার ম্যাক্সিমামই হলো তোমার একটা সরলরেখা বরাবর চলমান কোন একটা গতি যদি থাকে। কিন্তু আজকে আমরা দেখব যে কোন একটা গতি যদি ঘূর্ণন আকারে থাকে, যেমন তোমরা হয়তো দেখে থাকবে লাটিম কিভাবে ঘুরে, অথবা তোমরা আরেকটা দেখে থাকবে যে গাড়ির চাকাটা কিভাবে ঘুরে। তো সাইকেলের চাকা বলো, গাড়ির চাকা বলো, এই সকল যে গতিগুলো সম্পর্কিত এই জাতীয় গতিতেও কিন্তু তোমার আদিবেগ, শেষ বেগ, সময়, স্মরণ, তারপর ত্বরণ এগুলো কিন্তু জড়িত থাকে। তো আমরা সাধারণত রৈখিক গতির ক্ষেত্রে যে স্মরণ, বেগ, ত্বরণ বা সময় এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কৌণিক গতিসমূহ বা ঘূর্ণন গতিতে কিভাবে এদেরকে খুঁজে পাওয়া যায়। তো লক্ষ্য করো যে আমরা রৈখিক গতি এবং কৌণিক গতি বা যে গতিগুলোতে আসলে ঘূর্ণন হয় এগুলোকে আমরা কৌণিক গতি বলছি কেন? এগুলোকে কৌণিক গতি বলছি এই কারণে যে যখন একটা পূর্ণ ঘূর্ণন হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি 360 ডিগ্রি সরণ হয় বা 360 ডিগ্রি অতিক্রম করা হয়। তো যেহেতু ডিগ্রি হিসাবটা আমরা কোণের হিসাবগুলো আমরা ডিগ্রিতে প্রকাশ করি, এই কারণে যে সকল গতিতে অ্যাঙ্গেলের বিষয় জড়িত থাকে সেই সকল গতিগুলোকে আমরা কৌণিক গতি বলে থাকি। তো রৈখিক গতির ক্ষেত্রে যে সকল সূত্র আমরা ব্যবহার করেছি, কৌণিক গতির ক্ষেত্রে আমরা সূত্রগুলো ঠিক তেমনি ভাবে ব্যবহার করব। বাট এই ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু শব্দ বা কিছু কিছু বিষয় আমাদেরকে জাস্ট নলেজে না থাকলেই নয়, বাকি সব কিছুই কিন্তু একই থাকবে। শুধুমাত্র আমরা নতুন হিসেবে যেটা পাচ্ছি সেটা হলো একটা কোণ বা একটা বক্রপথ বা এমন একটা পথ যে পথের মধ্যে অ্যাঙ্গেল থাকবে এবং একটা ব্যাসার্ধ, এরকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো রৈখিক গতি আর কৌণিক গতির মধ্যে পার্থক্য শুধুমাত্র এতটুকুই যে রৈখিক গতির ক্ষেত্রে আমরা একটা সরলরেখা বরাবর ডিসটেন্স মাপতে পারি, আর কৌণিক গতির ক্ষেত্রে পার্থক্যটা হলো যে এখানে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল আসবে এবং যেহেতু একটা বৃত্তাকার বা একটা বক্রাকার একটা পথ চলে আসতেছে তাই তার একটা ব্যাসার্ধ থাকবে। শুধুমাত্র এই দুটো বিষয় এর সাথে যুক্ত হচ্ছে। আর বাকি যেগুলো আসবে ঘূর্ণন গতির ক্ষেত্রে বা কৌণিক গতির ক্ষেত্রে এগুলো তোমরা ইজিলি এর পরবর্তীতে ব্যাখ্যা করতে পারবে। মোট কথা বলে রাখি, যারা তোমরা বইটা লেখাপড়া করবা ইনশাআল্লাহ তারা মেকানিক্স নিয়ে অ্যাকচুয়ালি যারা লেখাপড়া করবে, বিশেষ করে যে সকল ডিপার্টমেন্টে মেকানিক্স শেখানো হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো সবচেয়ে বেশি ওখানে শেখানো হয়। এছাড়াও আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংও কিন্তু আমরা এগুলো শিখে আসছি। তো মেকানিক্স শিখে আসছি, তারপরে তোমার হলো যে সলিড মেকানিক্স শিখে আসছি, তারপরে আরো অন্যান্য অনেক বিষয় এর সাথে সম্পর্কিত ছিল, ফ্লুইড মেকানিক্স শিখে আসছি। তো যাই হোক, এরপরে মেকানিক্সের সাথে সম্পর্কিত যে যে বিষয়গুলো জড়িত থাকবে আমরা এর পরবর্তীতে এই আজকের যে অংশটা আমরা শুরু করতেছি তারই উপর ভিত্তি করে কিন্তু অ্যাকচুয়ালি ওই সকল ইঞ্জিনিয়ারিং এর বিস্তরণ ঘটছে। তো যারা ওইখানে গিয়ে লেখাপড়া করবে তারা তো ওখানে শিখবে। তো বর্তমানে আমরা এই বলবিদ্যা বা ইংরেজিতে আমরা যেটা বলি মেকানিক্স, এই মেকানিক্সটার জন্য আমরা এখান থেকে একটা ধারণা নিয়ে যাই যে অ্যাকচুয়ালি মেকানিক্স কি, কিভাবে আমরা এই বলবিদ্যা বা নিউটনীয় বলবিদ্যাতে আমরা কিভাবে এই রৈখিক গতি আর কৌণিক গতি বা ঘূর্ণন গতির মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি। তো এই লেকচারে একটা কুইজ থাকবে। তো আজকে আমরা রৈখিক গতি এবং কৌণিক গতির মধ্যে যে সম্পর্কটা শিখবো তার উপর ভিত্তি করে একটা কুইজ তোমাদেরকে দেওয়া হবে। তো তোমরা চেষ্টা করবে এই কুইজের অ্যান্সারটা কমেন্টে জানানোর জন্য। তো আমরা প্রথমে ঘূর্ণন গতি আর রৈখিক গতি দুটো বিষয়কে যখন এক করতে যাব তো প্রথমে আমাদের জন্য সহজ হবে যেটা আমরা জেনে থাকি। ধরো আমরা রৈখিক গতিটাকে নিয়ে যদি প্রথমে একটু আলোচনা করি, ধরো রৈখিক গতির ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি একটা সরল রেখা বা একটা পথ, যে পথের ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি যে একটা স্থান থেকে আমরা যখন আরেকটা স্থানে যাব তখন এই স্থান থেকে বি স্থানে যেতে আমাদের কিছু সময় লাগবে।
কিছু দূরত্ব অতিক্রম করতে হবে। তারপর এখানে একটা আদি বেগ থাকবে, একটা শেষ বেগ থাকবে, তারপর এখানে একটা ত্বরণ থাকবে। এই তো এই বিষয়গুলো এখানে জড়িত থাকে। তো এটা হলো রৈখিক গতি। তো এর সাথে সম্পর্কিত আমরা যে জিনিসগুলো ঘূর্ণনের ক্ষেত্রে দেখেছি, মানে তোমরা ভিডিওতে যেটা দেখেছো, ধরো আমি একটা বস্তু ঘূর্ণনরত অবস্থায় আছে। তো ঘূর্ণনরত অবস্থায় থাকা মানে হলো তার একটা বৃত্তাকার পথ তৈরি হওয়া, আর বৃত্তাকার পথ তৈরি হওয়া মানে হলো তার একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, আর কেন্দ্র থাকা মানে হলো যে সেখান থেকে একটা ব্যাসার্ধ তৈরি হওয়া। তো কেন্দ্র থাকলে তার একটা ব্যাসার্ধ থাকবে, আর কেন্দ্র এবং ব্যাসার্ধ এদের মধ্যে সম্পর্কটা এরকম হয় যে কখনো ব্যাসার্ধ সমান থাকে, কখনো ব্যাসার্ধ পরিবর্তন হয়। যদি ব্যাসার্ধ সবসময় সমান থাকে তাহলে সেটাকে আমরা বৃত্ত বলি, আর যদি ব্যাসার্ধ পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে উপবৃত্ত বা অধিবৃত্ত বা পরাবৃত্ত বলে থাকি। আমরা এই উপবৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্ত এটা আমরা এখন এই মুহূর্তে আনতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে বিস্তারিত আমরা ম্যাথমেটিক্সের কোনিক্স চ্যাপ্টারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি এই অংশটা তোমরা আপাতত মাথার মধ্যে জ্যাম তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমরা আপাতত একটা নরমালি যে বৃত্তটা নিয়ে আলোচনা করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো লক্ষ্য করো, ধরে নেই আমরা এই বিন্দুতে অবস্থান করতেছে এই মুহূর্তে কোন একটা বস্তু। তো সে যদি একটা নির্দিষ্ট সময় পরে যদি এখানে চলে আসে, নির্দিষ্ট সময় পরে যদি এখানে চলে আসে, তাহলে লক্ষ্য করো সে কিন্তু এই পথটা অতিক্রম করবে। এই পথটা অতিক্রম করতে সময় লাগলো টি। তো এখান থেকে যখন সে এখানে আসছে তখন তার একটা আদি বেগ ছিল, এখানে যখন আসছে তখন তার একটা শেষ বেগ আছে। তো আমরা কোন একটা বস্তু যখন ঘুরতে থাকে বা ঘূর্ণন অবস্থায় থাকে তখন তার আদি বেগ বা বেগ জাতীয় কোনো বিষয়কে, বেগ সম্পর্কিত কোনো বিষয়কে আমরা ভি দিয়ে প্রকাশ না করে আমরা এখানে ওমেগা দিয়ে প্রকাশ করব। যদি আদি বেগ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ওমেগা নট, আর যদি শেষ বেগ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ওমেগা। এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে যে সময় অতিবাহিত হয়েছে সে সময়টা হলো টি। লক্ষ্য করো, এ থেকে ঘুরে পুরোটা যদি আবার এ তে চলে আসতো তাহলে সে 360 ডিগ্রি অতিক্রম করত। তো লক্ষ্য করো, এখানে যেহেতু সে এ থেকে বি তে গিয়েছে তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। ধরো এটা হলো গিয়ে তার থিটা, নির্দিষ্ট কোণ যেহেতু অতিক্রম করেছে এটা বললাম আমরা থিটা। তাহলে এই থিটাকে আমরা বলতে পারি যে কৌণিক ভাবে বা ঘূর্ণন ভাবে তার সরণ হয়েছে। তাহলে আমরা এই ঘূর্ণন গতির ক্ষেত্রে সরণ যখন আমরা উচ্চারণ করব তখন সেই সরণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? থিটা দিয়ে। ওকে। আর একটা বস্তু যখন একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে বা কোনো একটা বক্রাকার পথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বা পরিবর্তনশীল কোনো ব্যাসার্ধ নিয়ে যখন ঘুরতে থাকে তখন একই সাথে যেমন তার কোণের পরিবর্তন হয়, একই সাথে কিন্তু তার মধ্যে কিন্তু একটা ত্বরণ কাজ করে। তো আমরা লক্ষ্য করব যে ঘূর্ণন পথে কোনো একটা বস্তু যখন নির্দিষ্ট একটা ত্বরণে থাকবে তখন তার ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। আমরা রৈখিক পথের ক্ষেত্রে ত্বরণ ধরেছি এ, আর কৌণিক অবস্থার ক্ষেত্রে ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। তো এই হলো আমাদের মোটামুটি একটু পার্থক্য। আরেকটা জিনিস আছে যে সেটা হলো যে একটা ব্যাসার্ধ পাওয়া যায়, ব্যাসার্ধ, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এবং লক্ষ্য করো যে কোনো একটা বস্তু যখন ঘুরতে থাকে তার কোনো না কোনো একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কিন্তু ঘুরতে থাকে। সেই বিন্দুটা কোনটা? সেটা হলো ওই পথের যে কেন্দ্র থাকে সেটা, সেই কেন্দ্রের সাপেক্ষে ঘুরতে থাকে। তো ঘূর্ণনরত কোনো একটা বস্তু যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রটাকে আমরা সাধারণত বলে থাকি এটা তার অক্ষ। তাহলে কেন্দ্রটাকে আমরা কি দিয়ে বুঝবো? কোন ঘূর্ণনরত বস্তুর কেন্দ্র বলতে বোঝাবে তার ঘূর্ণনের অক্ষ বোঝাবে, অক্ষ বোঝাবে। তো এই অক্ষ আর কেন্দ্রটাকে আমরা যে অক্ষ দিয়ে প্রকাশ করছি এই জিনিসটাকে তোমাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি জাস্ট কয়েকটা ছবি আঁকি। লক্ষ্য করো, আমি যদি এই একটা দণ্ডের চারপাশে যদি এরকম করে কোনো কিছু ঘোরাতে থাকি তাহলে এই দ্বন্দ্বটাকে তুমি এই ঘূর্ণনরত যে পথটা থাকে এই পথের কেন্দ্র হিসেবে ধরতে পারো। তাহলে যে কেন্দ্র বরাবর কোন একটা রেখা আমি যে কল্পনা করলাম এই রেখাটাকে আমি বলবো এই ঘূর্ণনরত পথের কেন্দ্র বা ঘূর্ণনরত পথের অক্ষ। তো এই বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আগে আমরা বিষয়গুলো একটু চেনার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু
একটা বৃত্ত চাপ অতিক্রম করলাম না ঘূর্ণনত পথের ক্ষেত্রে, এ থেকে বিতে গেলে একটা বৃত্ত চাপ তৈরি হয়। এই বৃত্ত চাপটা যদি পুরোটা আসে তাহলে সেটা কি হয়, একটা বৃত্তের পরিধি হয়। তো আমরা 19-এ পড়ে আসছিলাম যে রেডিয়ান কোণ, আমরা 19-এ পড়ে আসছিলাম যে রেডিয়ান কোণ বলতে বোঝায় যে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ বৃত্তে যে কোণ তৈরি করবে তাকে বলা হয় রেডিয়ান কোণ। আশা করি তোমাদের সেটা মনে আছে। তো রেডিয়ান কোণের এই সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম s = r থিটা। এখানে s বলতে বোঝাচ্ছে হলো a থেকে b পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা, আর r হলো কি ব্যাসার্ধ, থিটা হলো কি যেখানে আমরা বলতেছি কৌণিক সরণ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হলো সরণ বলতে কি বোঝায়, সরণ বলতে থিটা = s/r বোঝাচ্ছে। তো এই যে বিষয়গুলো আসছে আমি তোমাদেরকে এই রেডিয়ান কোণের এই ধারণা থেকে আমরা আস্তে আস্তে দুটোর সাথে সম্পর্ক করার চেষ্টা করি। আমি আপাতত মুছে দিচ্ছি, আমরা এটা আবার দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য এটা আবার লিখতে হচ্ছে। তো চলো আমরা এই বিষয়টাকে এভাবে একটু দেখার চেষ্টা করি যে যখন আমরা রৈখিক পথের ক্ষেত্রে সরণ হিসাব করেছিলাম, তো রৈখিক পথের ক্ষেত্রে সরণ আমরা ধরেছিলাম কি যে s1 - s0। আর কৌণিকের ক্ষেত্রে সরণ যখন আমরা বলবো, কৌণিকের ক্ষেত্রে সরণ যখন আমরা বলবো তখন সেই ক্ষেত্রে আমরা বলবো কি থিটা। থিটা মানে হলো যে এখানে বৃত্তচাপ, চাপ বাই ব্যাসার্ধ, চাপকে আমরা s দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করি, এটা হলো আমার সরণ। যখন আমরা রৈখিক পথের ক্ষেত্রে বেগ হিসাব করেছিলাম তখন আমরা বলেছিলাম v = h/t, এই s-টা ভাগ অতিক্রান্ত সময়। তো কৌণিকের ক্ষেত্রে আমরা যখন বেগ হিসাব করব তখন আমরা বেগকে, কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করব। ওমেগা মানে হলো যে এই থিটা বাই টি, এখান থেকে যে থিটাটা পাচ্ছি সেই থিটা বাই টি। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে থিটার মানটা রেডিয়ানে লিখতে হবে, কারণ একমাত্র থিটার মান ডিগ্রিতে লেখা হয় কোথায়, থিটার মান ডিগ্রিতে, থিটা ডিগ্রি ব্যবহৃত হয় কোথায়, থিটার মান ব্যবহৃত হয় কোথায়, সাইন, কস, ট্যান ইত্যাদি অনুপাতে যখন আমরা ইউজ করি, অনুপাত ব্যবহারের সময় আমরা থিটার মানগুলোকে ডিগ্রিতে ব্যবহার করব। এছাড়া এই থিটার মানটা যত জায়গায় আমরা ইউজ করব সব সময় তার রেডিয়ানটা নিব। আমরা জানি 1 ডিগ্রি সমান আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তো আমরা যখনই কোনো থিটার মান ইউজ করতে যাব তখন সেই ক্ষেত্রে আমরা রেডিয়ানের মানটা ইউজ করব। যে এখানে যদি তোমার 10 ডিগ্রি তৈরি হয় তাহলে 10 ডিগ্রির জন্য এখানে কত রেডিয়ান আসবে, এখানে 1 ডিগ্রির জন্য এত রেডিয়ান যদি আসে তাহলে 10 ডিগ্রির জন্য 10 গুণ করলে যে মানটা আসবে সেটাই আমরা বসাবো। আচ্ছা, তো এবার আসো ত্বরণ। রৈখিক পথের ক্ষেত্রে আমরা ত্বরণকে বলেছিলাম হলো v/t। এখানে ত্বরণ আমরা ইউজ করব হলো আলফা দিয়ে, তাহলে আলফা = হবে ω/t। ক্লিয়ার? তো এই অংশগুলো যখন আমরা জেনে গেছি তখন আমাদের কাছে যে সূত্রগুলো আমরা শিখেছিলাম যে v = u + at, তাহলে এই সূত্রটাকেই আমরা যদি ঘূর্ণন গতির ক্ষেত্রে ব্যবহার করি তাহলে লক্ষ্য করে এটা শেষ বেগ, তাহলে এখানে সূত্রটার ক্ষেত্রে হবে হলো শেষ কৌণিক বেগ = আদি কৌণিক বেগ প্লাস আলফা টি। দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে আমি যদি ব্যবহার করি তাহলে কি হয়, s = ut + ½ at²। তাহলে এই সূত্রটাকে যদি আমি কনভার্ট করে ঘূর্ণন গতির ক্ষেত্রে সূত্রটা বলতে চাই তাহলে এই s এর পরিবর্তে লিখতে পারি হলো থিটা = ut, u মানে হলো যে আদি বেগ, তাহলে এখানে আমরা হবে আদি কৌণিক বেগ প্লাস ½ at² ছিল, এখানে হবে আলফা t²। আচ্ছা, 3 নাম্বার হলো v² = u² + 2as। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে যখন এখানে ইউজ করব তখন লিখব যে ω² = ω0² + 2 আলফা থিটা।
আশা করি তোমরা এই কনভার্সনটা বুঝতে পারছো। তো যদি কনভার্সনটা বুঝতে পারো তাহলে তোমাদের এর পরবর্তীতে যে অংশটা থাকবে সেটা হলো যে আমরা যদি সরাসরি জানতে চাই যে রৈখিক বেগ, একটা নির্দিষ্ট পরিমাণ রৈখিক বেগ থাকলে সেই বেগটা যদি ঘূর্ণনভাবে হতো তাহলে সেক্ষেত্রে কৌণিক বেগটা কত পেতাম। এখানে আমরা শুধুমাত্র সূত্রগুলোকে কনভার্ট করেছি, অর্থাৎ আমরা পরিচয়গুলোকে জাস্ট ঘূর্ণন এবং রৈখিক দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করেছি। কিন্তু যদি আমি দুইজনের মধ্যে সম্পর্ক করতে চাই যে হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড রোটেশনাল ভেলোসিটি, তো লিনিয়ার ভেলোসিটি আর রোটেশনাল ভেলোসিটি যদি আমাকে বলে, অথবা যদি বলে যে লিনিয়ার এক্সিলারেশন অ্যান্ড রোটেশনাল এক্সিলারেশনের মধ্যে রিলেশনটা কি, দুটোই তো ত্বরণ তৈরি করতেছে, দুটোই তো বেগ তৈরি করতেছে। যে বেগটা আমি রৈখিকভাবে পাচ্ছি সেই বেগটা যদি আমি কৌণিকভাবে পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে বা এর সাথে আমাকে কত গুণ দিতে হবে। আমি এই বিষয়টা যখন একটু চিন্তা করতে যাই তখনই রৈখিক আর কৌণিক দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হয়। তোমাদের বইতে এই সম্পর্কটা নিয়ে অনেকগুলো প্রতিপাদন আছে, তো আমি তোমাদেরকে প্রতিপাদনটা তোমাদেরকে বলবো যে বইটা খুলে একবার দেখো, কারণ প্রতিপাদনটা হলো যেভাবে করা আছে সেখানে তোমার ব্যবকলন করা আছে, সেখানে তোমার অনেক লিমিট নিয়ে কাজ করা আছে। তো আমি বলবো যে যেহেতু নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়টা তোমাদের ফার্স্ট পেপারে 4 নম্বর অধ্যায়, তো আশা করি যে এই চ্যাপ্টারের মধ্যে ব্যবকলন বা সমাকলনের যে অংশগুলো করানো আছে সেটা হলো যে তোমাদের ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারে প্রায় শেষ দিকে এগুলো নিয়ে আলোচনা। তো আমি এই মুহূর্তে তোমাদের সমাকলন বা ব্যবকলনের বিষয়গুলো এই মুহূর্তে দেখাতে চাচ্ছি না, বিষয়টাকে সহজ রাখার জন্য। তাই আমি তোমাদেরকে বলবো যে যখন সমাকলন বা ব্যবকলন পড়ানো হবে দেন তোমরা এই অংশগুলোতে বইয়ে কিভাবে করা আছে তখন তোমরা খুব সহজে বুঝতে পারবে। কিন্তু এখন তোমাদের কাছে বিষয়টা একটু কঠিন হবে, বাট আমি চাই যে তোমরা এই বিষয়গুলো যেন কঠিন না হয়ে আমরা যেন যা দরকার আমাদের এই মুহূর্তে ব্যবকলনটা বা এখানে ব্যবকলন শেখাটা আমাদের কাছে এই মুহূর্তে জরুরি, আবার জরুরি নাও বলা যায়। জরুরি এই সেন্সে যে এইখানে ব্যবকলন না ইউজ করলে যেমন এর পরিপূর্ণতা পায় না, আবার জরুরি না হিসাব করে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে এখানে এই মুহূর্তে ব্যবকলন করে শুধুমাত্র প্রতিপাদনের ক্ষেত্রে করা হয়েছে, তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো ধরনের এটা প্রতিপাদন চাবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের নিজের আগ্রহে যদি কেউ বুঝে করতে পারো আলহামদুলিল্লাহ, আর তা না হলে অপেক্ষা করতে হবে আমাদের এই ব্যবকলন বা সমাকলনের ক্লাসটা আসার পর্যন্ত। তো চলো আমরা দেখি যে এই রৈখিক আর কৌণিক এখানে যে বেগগুলো রয়েছে, এখানে যে ত্বরণগুলো রয়েছে তাদের মধ্যে সম্পর্কটা কি। লক্ষ্য করো যে এখানে রৈখিক সরণ বলতে আমরা এখানে এস বোঝাচ্ছি, তো আমি এটাকে যদি এখানে লিখি এস ইকুয়াল টু কি হবে আর কৌণিক সরণটা আমরা বলতেছি থিটা। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রেডিয়ান কোণের যে সংজ্ঞা ছিল সেখান থেকে আমরা পেয়েছি। রৈখিক বেগ এখান থেকে আমরা v ইকুয়াল টু পাচ্ছি হলো আর ওমেগা, আর রৈখিক ত্বরণের ক্ষেত্রে a ইকুয়াল টু আমরা পাচ্ছি আর আলফা। তো এই তিনটা শর্ত যদি আমরা মনে রাখতে পারি তাহলে মোটামুটি আমরা বলতে পারবো যে একটা বেগ বা একটা ত্বরণ বা একটা সরণকে আমি যদি কনভার্ট করতে চাই তোমার ঘূর্ণন পথগুলোর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাকে এই সম্পর্কটা মেনটেন করতে হবে। তো সেখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ব্যাসার্ধ করে গুণ হয়েছে, তো আমরা সাধারণত চেষ্টা করব যে এই সম্পর্কটা মেনটেন করে তাদের মধ্যে স্থানান্তর করতে। যদি আমাকে রৈখিক বেগ চাই তাহলে আমি কিভাবে কৌণিক বেগ পাবো, তাহলে আমরা এই সম্পর্ক থেকে আমরা বের করতে পারবো। তো এরপরে আমরা নতুন একটা টার্ম শিখবো যে জড়তার ভ্রামক বলতে কি বোঝায়। জড়তার ভ্রামক বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারতেছি। লক্ষ্য করো জড়তার ভ্রামক বা জড়তা এই শব্দটা আসলে আমাদের নিউটনীয় সূত্রগুলোর মধ্যে কোন সূত্র থেকে এসেছিল? এক্স্যাক্টলি নিউটনের প্রথম সূত্র ছিল জড়তার সূত্র। সূত্রটা কি ছিল? যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়, যদি কোনো একটা বস্তু গতিশীল থাকতে চায় তাহলে তার উপর যদি কোনো ধরনের বল প্রয়োগ না করা হয় তাহলে সেই বস্তুটা সমবেগে গতিশীল থাকবে। তো এই ক্ষেত্রে আমরা জড়তার একটা ধারণা পেয়েছিলাম। জড়তাটা কার সাথে সম্পর্কিত ছিল? জড়তাটা টোটালি সম্পর্কিত ছিল বস্তুর ভরের সাথে।
যার বস্তুর ভর বেশি হবে তার জড়তা তত বেশি হবে, যার ভর কম তার জড়তা কম। তো এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জড়তার ভ্রামক এই শব্দটা একমাত্র যখন আমরা কোনো একটা বস্তু ঘুরতে থাকে কোনো একটা অক্ষের সাপেক্ষে, তার ক্ষেত্রে আমরা এই জড়তার ভ্রামকের বিষয়টা লক্ষ্য করতে পারি। তো লক্ষ্য করি যে জড়তার ভ্রামক শব্দটা আসলে কোথা থেকে আসতেছে। জড়তার ভ্রামকটা হলো যে কোনো একটা বস্তু যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে, ধরো আমি যদি এই কলমটার সাথে একটা সুতা বেঁধে যদি আমি সুতার অপর একটা প্রান্ত যদি কোনো একটা ইটের টুকরোর সাথে যদি লাগিয়ে দিই, তারপর যদি আমি কলমটাকে এভাবে ঘুরাই, ইটের টুকরাটি যখন এই কলমের চারপাশ দিয়ে ঘুরতে থাকবে, তখন এই কলমটার চারপাশে ও যখন ঘুরতে থাকে, তখন নিউটনের প্রথম সূত্রটা যদি আমি খাটাতে চাই, যে ও যখন স্থির ছিল তখন ও যে কারণে ও তোমার ঘুরতে চাচ্ছিল না সেটা হলো তার জড়তা। আবার যখন ঘোরা শুরু করলো তখন ঘুরতে থাকা অবস্থায় যে কারণে ও তার ঘূর্ণনটা থামাতে চাচ্ছিল না, এটা হলো তার জড়তা। তো এই জড়তা যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তখন কিন্তু সে অ্যাকচুয়ালি একটা বৃত্তাকার পথ অতিক্রম করে। তো এই বৃত্তাকার পথ অতিক্রম করতে গিয়ে তার কিন্তু এই অক্ষ থেকে তার একটা দূরত্বটা মেনটেন হয়, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কিন্তু সে ঘুরতে থাকে। লক্ষ্য করো এই বস্তুটা যে দূরত্ব নিয়ে কলমের চারপাশে ঘুরছিল, আমি যদি তার দূরত্বটাকে বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো আমার কিন্তু তাকে ঘুরাতে আরো অনেক বেশি পরিমাণে শক্তি প্রদর্শন করতে হবে, অর্থাৎ সে আরো বেশি পরিমাণে জড়তা প্রদর্শন করবে। যদি বস্তুটার দৈর্ঘ্য আমি যদি ছোট করে দিই, তাহলে তাকে ঘুরাতে আমার কিন্তু খুব একটা বেশি শক্তি বা খুব একটা বেশি জড়তা সে দেখাতে পারবে না। যদি বস্তুটা এখানে লেগে থাকে, অর্থাৎ যে বস্তুটাকে আমি ঘোরাতে যাচ্ছি সেই বস্তু যদি এই অক্ষের সাথে লেগে থাকে, তাহলে এই অক্ষের সাথে ঘোরাতে গেলে তাকে আমার অতিরিক্ত কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না। আমি যতই বস্তুটার দূরত্ব বাড়াবো ততই কিন্তু তার মধ্যে জড়তা বাড়তে থাকবে এবং তার ঘূর্ণনের ক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি জড়তা প্রদর্শন করবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে একটা বস্তু যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, তখন অক্ষ থেকে সে অ্যাকচুয়ালি কত দূরে আছে এই দূরত্বটা কিন্তু তার জড়তার উপর একটা ম্যাটার হিসেবে কাজ করে। এই কলমটাকে অক্ষ ধরে যদি ওই বস্তুটা এখন ঘুরতে চায়, তার দূরত্ব কত বেশি বাড়বে তার উপরে কিন্তু তার জড়তাটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তো লক্ষ্য করো এই জড়তা কত হবে, বেশি হবে না কম হবে, তার ডিপেন্ড করবে এখন দুটো বিষয়ের উপরে। একটা হলো তার ভর, আরেকটা হলো যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সেই অক্ষ থেকে তার দূরত্বের সাথে সম্পর্ক তৈরি হবে। তো চলো আমরা এই সম্পর্কটা দেখার চেষ্টা করি। তো যদি আমি কোনো একটা বস্তু, ধরো একটা বস্তু যদি এইভাবে ঘুরতে থাকে, তো সে যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি ঘুরে, তাহলে সে অক্ষ থেকে সে কত দূরে অবস্থান করতেছে সেটাকে আমরা ধরলাম আর। আর যে বস্তুটা ঘুরছে সেই বস্তুটা যে ভর আছে সেই ভরটাকে আমি ধরলাম এম। তাহলে আমরা এই ঘূর্ণনটাকে যদি আমরা বের করতে চাই যে জড়তা অ্যাকচুয়ালি কত, তো জড়তা অ্যাকচুয়ালি কত হবে সেটা হবে হলো যে জড়তাকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি। তো লক্ষ্য করো এই বস্তুটার ক্ষেত্রে যে জড়তার ভ্রামক আমি যে জানতে যাচ্ছি, সেই জড়তার ভ্রামকটা হলো যে আমি কতটুকু পরিমাণ শক্তি প্রয়োগ করলে এই বস্তুটাকে আমি ঘোরাতে পারবো, বা এই বস্তুটা কতখানি জড়তা সে আমাকে প্রদর্শন করতেছে। এটা যদি আমি মাপতে চাই, তাহলে জড়তার ভ্রামককে আমরা ধরো আই দিয়ে প্রকাশ করি, বইতে এবং সেটাকে আই দিয়ে প্রকাশ করছে এই কারণে জড়তার ভ্রামক ইংরেজি হলো মোমেন্টাম অফ ইনার্শিয়া, অর্থাৎ ভ্রামকের ইংরেজি হলো মোমেন্টাম আর হলো যে ইনার্শিয়া হলো জড়তা। তো এই জড়তার ভ্রামককে আমরা আই দিয়ে প্রকাশ করি, এটা প্রপোর্শনাল কি এর ভরের সাথে সম্পর্কিত, এবং এই আই এই অক্ষের থেকে সে কত দূরে অবস্থান করতেছে তার বর্গের সমানুপাতে, দূরত্বের বর্গের সমানুপাতে। তো এই দুটোকে যদি আমি মার্জ করি, তাহলে আমরা এখান থেকে পাই I is equal to mr স্কয়ার, অর্থাৎ কোন একটা বস্তুর ভর এবং সেই বস্তুটা যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সেই অক্ষের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। এবং এইখান থেকে আমরা কোন একটা বস্তুর জড়তা বের করতে পারি।
ধরো বস্তুটা যত বেশি দূরে থাকে তার ক্ষেত্রে সে জড়তা বেশি দেখায়। তাহলে আর এর মানটা যত বেশি হবে জড়তার মানটা তত বেশি হবে, বস্তুর ভর যত বেশি হবে জড়তার মানটাও তত বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আই দিয়ে জড়তার ভ্রামকটা বোঝাতে পারি। তো জড়তার ভ্রামক এটা যদি কোনো এরকম একটা বস্তু যখন আমি কোনো অক্ষের সাপেক্ষে ঘোরাতে থাকি তাহলে সেই ক্ষেত্রে যদি এটা পাই, তাহলে বস্তুটা যদি এরকম হতো, কোনো একটা নিরেট বস্তু হতো, ধরো নিরেট বস্তু বলতে এটা তো একটা সুতার সাহায্যে সে ঘুরতেছে। আমি যদি এখানে একটা ব্যাপারটা এরকম করি, ধরো এখানে অনেকগুলো একটা চাপকি আছে, চাপকি বা প্লেট, কোন একটা প্লেটের মাঝখানে যদি আমি ফুটো করে দিয়ে যদি প্লেটটাকে এভাবে ঘুরাতে চাই, তাহলে এই ঘূর্ণনটা আর এই ঘূর্ণনের মধ্যে একটু তফাৎ আছে। সেটা হলো যে এখানে একটা বস্তু সুতার সাহায্যে জাস্ট ঘুরতেছে একটা অক্ষের সাপেক্ষে, আর এখানে পুরো বস্তুটাই ঘুরতেছে অক্ষের সাপেক্ষে। সেই ক্ষেত্রে আমি এই বস্তুটার ভর হয়তো মেপে বের করতে পারি, কিন্তু এই আরটা যখন আমি বের করতে যাব তখন এই আর অ্যাকচুয়ালি কোথায় হবে এখানে। এই জন্য আমরা যেটা করে থাকি, আমি এই চিত্রটাকে একটু বড় করে আঁকার চেষ্টা করি। এই চিত্রটাকে যদি আমি এই চাপকিটাকে যদি আমি একটু বড় করে আঁকি, লক্ষ্য করো এই চাপকিটার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমি ব্যাসার্ধ বিভিন্ন রকম পাচ্ছি। তো এখান থেকে মনে করি এখানে একরকম, চাপকিটা একেবারে গোল নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ব্যাসার্ধ থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ধরনের বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার জন্য আমরা যেটা করব, যে বিন্দু পর্যন্ত আমরা নিয়েছি সেই বিন্দুতে আমার ভর কত আমরা সেটা মাপব। ধরো এই বিন্দুতে ভর হলো m1, এটা হলো m2, এটা হলো m3, এটা হলো m4, এটা হলো m5, এটা হলো m6, এটা হলো m7, এটা হলো m8, এটা হলো m9, m10, m11। তো প্রত্যেকটা বিন্দুই লক্ষ্য করো এই বস্তুটা একই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, যদিও প্রত্যেকটা বিন্দুতে বিভিন্ন রকম ভর থাকে, তারপরও তাদের সবাই কিন্তু একসাথে ঘুরতেছে। তো এইখানে m1 যে ভরটা সেটা থেকে কেন্দ্রের দূরত্ব হলো r1, এটা r2, r3, r4, r5, r6, r7, r8, r9, r10, r11। তাহলে আমি প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে যদি জড়তার ভ্রামকগুলোকে যোগ করে দেই, তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, এভাবে করে করে আমি m11 r11 স্কয়ার পাচ্ছি। তো এই বস্তুগুলোকে যদি আমি এখন সবগুলোকে যোগ করে দেই, যোগ করে দেওয়ার পর যদি লিখি mr স্কয়ার, এখানে তোমার হলো যে n এর মান হলো 1 থেকে 11 পর্যন্ত। এখানে যদি আমি n এর মান 1 থেকে 11 পর্যন্ত দিয়ে দিই, তাহলে আমরা একসাথে এটাকে বলতে পারি i mr স্কয়ার। এটা এভাবে জড়তার ভ্রামক বলা যায়। কিন্তু এভাবে বললে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় যে অ্যাকচুয়ালি এই সামেশন গুলো আসলে কি থাকে, কয়টা অংশ নিয়ে আমরা কাজ করি। এই ছোট্ট অংশ করার পরে আমরা আসলে বের করতে চাই যে অ্যাকচুয়ালি এই বস্তুটার ভরটা আসলে কোথায় আছে, বা অ্যাকচুয়ালি এই বস্তুটার ব্যাসার্ধটা কত, সেটা কিন্তু আমরা এইখান থেকে কিন্তু জানতে পারতেছি না। প্রত্যেকটা বিন্দুর জন্য একটা করে আমার ভর বের করতে হচ্ছে, প্রত্যেকটা বিন্দুর জন্য একটা করে দূরত্ব বের করতে হচ্ছে। তো এই সূত্র দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে উদ্দেশ্যটা বা যে জিনিসটা আমরা জানতে চাই, যে সেটা আসলে আমাদের সার্ভ হচ্ছে না। তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে এরকম পুরো বস্তুটার বিভিন্ন পয়েন্টের ভরগুলো নিয়ে যখন আমরা কাজ করি, তখন এই পুরো বস্তুটার যে ভরগুলো আমরা সকল বিন্দুতে যত ভর আছে, আমি এখানে 11টা পয়েন্ট দেখিয়েছি। তো এখানে তো আসলে অ্যাকচুয়ালি 11টা পয়েন্ট, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি পয়েন্ট থাকতে পারে। তো আমরা এই এতগুলো পয়েন্টকে যদি একসাথে করে মনে করি যে সবগুলো বস্তুর বা সবগুলো পয়েন্টের ভর একটা নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ। যদি এরকম হয়, আমরা যদি কোনো একটা বস্তু নেই, সেই বস্তুটার ভর যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ থাকে, সেই বিন্দুটাকে আমরা কি বলে থাকি, ভরকেন্দ্র।
অর্থাৎ এই যে যতগুলো ভর আছে সবগুলো ভরকে যদি আমি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কল্পনা করি, তাহলে সেই বিন্দুটাকে আমি কি বলতে পারি? ভর কেন্দ্র বলতে পারি। তো আমি যদি সবগুলো ভরকে একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসি এবং সেই বিন্দু থেকে যদি আমার এই অক্ষের দূরত্বটাকে আমি ধরে নিই কে, সেই বিন্দু থেকে আমি আমার এই অক্ষের দূরত্বটাকে যদি ধরে নিই কে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জড়তার ভ্রামকটা হবে এম কে স্কয়ার। যেখানে আমরা প্রত্যেকটা বিন্দুর দূরত্ব এবং ভর নিয়ে যেমন এম আর স্কয়ার করেছিলাম, ঠিক সেই বিন্দুগুলোর ভরগুলোকে যদি কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে তার সমষ্টিকে যদি আমি বলি ক্যাপিটাল এম, এবং সেই বিন্দু থেকে যদি অক্ষের দূরত্ব হয় কে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এম কে স্কয়ার। এবার এইটা এবং এইটা, এই দুটোকে কি ইকুয়াল বলতে পারি না আমরা? যদি ইকুয়াল বলতে পারি তাহলে লিখতে পারি যে এম কে স্কয়ার ইজ ইকুয়াল টু কি? এম কে স্কয়ার ইজ ইকুয়াল টু হলো সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 11 m r স্কয়ার। অর্থাৎ যদি আমরা এই ঘটনা করতে পারি তাহলে কিন্তু আমরা এখন জড়তার ভ্রামক বলতে এইটা না বুঝিয়ে এটা দিয়ে কিন্তু জড়তার ভ্রামকটা বোঝানো যেতে পারে। তো এটা দিয়ে যদি আমি জড়তার ভ্রামকটা বোঝাই তাহলে আমরা লিখতে পারি i ইজ ইকুয়াল টু m k স্কয়ার। এই আইটা আমরা পরীক্ষায় পেতেও পারে, অথবা এই আইটা আমাকে বিভিন্ন পয়েন্ট থেকেও বের করা লাগতে পারে। আমাকে এইখান থেকে কোশ্চেন করতে পারে যে তোমার ভর কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব কত, তোমার বস্তুর ভর কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব কত। তো তোমার বস্তু যদি বিভিন্ন পয়েন্টে যদি বিভিন্ন রকম ভর থাকে, সেখান থেকে যদি তোমার অক্ষের দূরত্ব বিভিন্ন রকম হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু আই বের করতে পারবে। সবগুলো ভর এবং দূরত্বকে যোগ করে কিন্তু তুমি আই বের করতে পারবে। কিন্তু এই ভরগুলোকে যদি কোনো একটা ভর কেন্দ্রে যদি সমষ্টিগতভাবে পুঞ্জীভূত করা যায়, তাহলে সেই বিন্দু থেকে তোমার অক্ষের দূরত্বর যে অক্ষ থেকে ওই তোমার ভর কেন্দ্রের যে দূরত্ব, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? কে দিয়ে। তো ইংরেজিতে বা নিউটনীয় মেকানিক্সে আমরা এই কেটাকে বলি চক্রগতির ব্যাসার্ধ। এই কেটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। ইংরেজিতে আমরা বলি রেডিয়াস অফ গাইরেশন। ইংরেজিতে আমরা এটাকে বলি রেডিয়াস অফ গাইরেশন, অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ। সবগুলো ভরগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে পুঞ্জীভূত করার পর সেই বিন্দু থেকে অক্ষের দূরত্বটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। সেটাকে নরমালি ব্যাসার্ধ না বলে চক্রগতির ব্যাসার্ধ বলে দেয়। তাহলে এই চক্রগতির ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কি? চক্রগতির ব্যাসার্ধ হলো তোমার ভর কেন্দ্র থেকে অক্ষের দূরত্ব। সেটা কত হবে? সেটা আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে। তাহলে চক্রগতির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হবে মোট জড়তার ভ্রামক ভাগাবে পুরো বস্তুর মোট ভরের বর্গমূলের সমান। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো তোমাদের জন্য একটা কুইজ থাকবে, তো চলো আমরা দেখি কুইজটা কি।
তোমার এখানে প্রশ্নটা হলো যে এখানে একটা ঘূর্ণনত বস্তু আছে, সেই বস্তুর 4টা পয়েন্ট নিয়েছি, m1 m2 m3 m4। তাদের ভরের মান তোমার এখানে দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের মানগুলো এখানে দেওয়া আছে। তো এই তথ্য দিয়ে তোমাকে বের করতে হবে যে এই পুরো বস্তু যদি আমি একটা ভরকেন্দ্র মাপতে পারতাম, তাহলে সেই ভরকেন্দ্র থেকে আমার অক্ষের যে দূরত্ব, ভরকেন্দ্র থেকে অক্ষের দূরত্ব, যেটাকে আমরা বলতেছি রেডিয়াস অফ গাইরেশন, এই রেডিয়াস অফ গাইরেশন বাংলায় আমরা চক্রবর্তী ব্যাসার্ধ বলি, তো সেটা কত হবে? এটা তোমাদের কুইজ। এই কুইজের অ্যানসারটা তোমরা নিচে তথ্যে লিখে জানাবা, কমেন্টে লিখে জানাবা। তো চলো আমরা আজকে আরো নতুন দুটো বিষয় শিখি, সেটা হলো যে টর্ক এবং দ্বন্দ্ব। টর্ক এবং দ্বন্দ্ব এই দুটোকে আমরা পাশাপাশি লিখলাম এই কারণে, কারণ এদের মধ্যে একটা পার্থক্য আছে, খুব সূক্ষ্ম পার্থক্য। এই পার্থক্যটা আমরা দেখানোর জন্যই অ্যাকচুয়ালি এই টর্ক এবং দ্বন্দ্বটা নিয়ে আসা হয়েছে। তো মূলত টর্ক এবং দ্বন্দ্ব এই বিষয়টা নিয়ে যখন আমরা একটু আলোচনা করি, জাস্ট আমাদের একটু কনসেন্ট্রেট করো এখানে, যে ধরো এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, সেই বস্তুটা এখানে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। তো আমি যদি এখান থেকে একটা বল প্রয়োগ করি, তাহলে সেই বল প্রয়োগের কারণে সে কি হয়, ওভাবে ওই সাইড দিয়ে ঘুরে এসে, এভাবে ঘুরে এসে সে কিন্তু আবার এখানে ফেরত আসে, অর্থাৎ এভাবে সে ঘুরতে থাকে। আমি যখন তার উপর বল প্রয়োগ করি, তখন সেই বল প্রয়োগের ফলে কি হয়, সে ঘুরতে থাকে, রোটেশন করতে থাকে। তো লক্ষ্য করো এই বস্তুটা কিন্তু এখানে একটা অক্ষের সাপেক্ষে কিন্তু ফিক্সড করে লাগানো আছে, এই অক্ষের সাপেক্ষে সে কিন্তু ফিক্সড করে লাগানো আছে। আমি যখন তাকে ফোর্স প্রয়োগ করতেছি, তখন সে কি করতেছে, এই অক্ষের সাপেক্ষে কিন্তু সে ঘুরতে থাকে, অর্থাৎ সে ফিক্সড আছে এই অক্ষের সাথে, কিন্তু যখন তাকে ঘুরতে দেওয়া হয় তখন সে ঘুরতে পারে। তো এখানে আমি যে বিন্দুতে ওর উপরে বল প্রয়োগ করতেছি, ধরো আমি এই বিন্দুতে যখন বল প্রয়োগটা করতেছি, তখন এই বিন্দুতে বল প্রয়োগ করার ফলে ও যতটুকু ঘুরবে, আমি যদি ঠিক এই পরিমাণ বলটা যদি এরকম একটা জায়গায় প্রয়োগ করতাম, অথবা সেম পরিমাণ বল যদি এরকম একটা জায়গায় প্রয়োগ করতাম, তাহলে কি ও সমপরিমাণ ঘুরতো? নিশ্চয়ই না। তোমরা তোমাদের দরজার দিকে তাকাবা, বাসার যে দরজাটা আছে সেই দরজার দিকে তাকাবা, দরজাটা দেখবে যে কোনো একটা ওয়ালের সাথে সে লাগানো থাকে, সে ওই ওয়ালের সাপেক্ষে ঘুরতে থাকে। তুমি যখন কোনো একটা দরজা, ধরো তোমার এই বাসার দরজাটা, ধরো তোমার বাসার এই দরজাটা, তুমি কি করতেছো, দরজাটা এখন খোলা আছে, দরজাটা এখানে একটা কবজা থাকে, এখানে একটা কবজা থাকে, এখানে একটা কবজা থাকে। তো তুমি দরজাটাকে যখন লাগাতে চাও, তখন তুমি যদি এই বরাবর প্রয়োগ করো, অর্থাৎ এখানে যে হ্যান্ডেলটা আছে, তো হ্যান্ডেল বরাবর যদি প্রয়োগ করো, তাহলে দরজাটা যে যত দ্রুত তোমার লেগে যাবে, তুমি যদি কবজার কাছে গিয়ে যদি দরজাকে একই পরিমাণ বল দিয়ে ধাক্কা দাও, তাহলে সে তোমার কতটুকু লাগবে এটা তোমার নিজেরাই পরীক্ষা করে বের করতে পারবে। তো এই যে তুমি বলটা প্রয়োগ করলা, এই বল প্রয়োগের ফলে যে পরিমাণ কাজ হলো, এই কাজটাকে আমরা বলি টর্ক। অর্থাৎ কোনো একটা কাজ যখন বল প্রয়োগের ফলে ঘূর্ণন ভাবে কোনো ধরনের সরণ ঘটবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে টর্ক বলে থাকি। তো টর্ক এবং কাজ দুটোর মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। আমরা জানি কাজ সমান সমান বল ইনটু সরণ, যেটা আমরা কি বলি W = Fx। তাহলে এখান থেকে আমরা টর্ক পাবো বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব বলতে কি বোঝায়, ধরো আমি যে এটা এঁকেছিলাম, সেটা হলো যে তোমার বলটা এখানে আমি প্রয়োগ করতেছি, এখান যে বিন্দুতে আমি বলটা প্রয়োগ করলাম, সেই বিন্দু থেকে আমার যে অক্ষটা, এই অক্ষটার মধ্যবর্তী যে দূরত্ব থাকবে, এটাই হলো আমার লম্ব দূরত্ব, এটা d। আমি যেখানে বল প্রয়োগ করব, সেখান থেকে আমার এই অক্ষের দূরত্বটা হলো লম্ব দূরত্ব। আমি যদি বলটা এখানে প্রয়োগ করি, তাহলে এখান থেকে আমার এই অক্ষের দূরত্বটা হবে লম্ব দূরত্ব। আমি যদি বলটা এখানে প্রয়োগ করি, তাহলে আমার এখান থেকে এখানে হবে লম্ব দূরত্ব। যদি লম্ব দূরত্ব 0 হয়, দ্যাট মিন্স হলো যদি আমি দরজার কবজা বরাবর যদি বল প্রয়োগ করি, তাহলে দরজা কখনোই লাগবে না, বা দরজা কখনো সরণ হবে না। তাহলে এই যে তুমি বল প্রয়োগের ফলে দরজাটাকে যে চাপানোর চেষ্টা করতেছো, এটা একটা কাজ হচ্ছে না। তো কোন একটা কাজ
যদি ঘূর্ণনে তৈরি করে বা ঘূর্ণনের মাধ্যমে কোনো একটা কাজ যদি তৈরি হয়, তাহলে সেই কাজটাকে আমরা বলবো টর্ক। নর্মালি আমরা যে কাজ বলতাম সেটা কি, বল এবং সরণের গুণফল। ধর একটা রৈখিক পথে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, সেই বস্তুটার সরণ হলো x, তাহলে সেখানে কাজ হলো কি w/x। যদি x পরিমাণ সরণ না হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কাজ হতো না। ঠিক তেমনি ভাবে ঘূর্ণন মতো কোনো বস্তুর ক্ষেত্রে যখন কাজ হয়, যেমন আমি বল প্রয়োগ করতেছি, আমি যদি বলটা এভাবে প্রয়োগ করি তাহলে সেই বল প্রয়োগের বিন্দু থেকে আমার যে অক্ষটা থাকবে এই দূরত্বের গুণফলটাই হলো আমার টর্ক, যেটা আমরা ঘূর্ণন পথে করে থাকি। যদি আমি এই লম্ব দূরত্বটাকে যদি আমি কমিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমার বলের দ্বারা কাজের পরিমাণটাও কমে আসে। যেমন হলো যে আমি যদি কবজা বরাবর বা তোমাদের দরজার কবজা বরাবর যদি কখনো বল প্রয়োগ করো তাহলে তোমরা দেখবে যে দরজা কিন্তু কখনোই লাগবে না বা দরজা কিন্তু কখনোই সরবে না। দরজাকে সরাতে হলে বা দরজাকে তোমার কাজ করাইতে হলে অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে কবজা থেকে। তো কবজা থেকে দূরত্ব যত বেশি হবে, অল্প বল প্রয়োগে তুমি তত বেশি পরিমাণে কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে কাজের পরিমাণটা হলো টর্ক ইজ ইকুয়াল টু বল ইনটু কবজা থেকে তুমি যে বিন্দুতে বল প্রয়োগ করছো তার লম্ব দূরত্ব বা তার দূরত্ব, এটাকে বলা হয় লম্ব দূরত্ব। তো লক্ষ্য করো, টর্ক নিয়ে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে তোমাদের এখানে যে একটা কথা, যে তোমাদের যে দরজার পাল্লা যেটা আছে, তুমি যখন বলটা প্রয়োগ করতেছো তখন কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু শুধুমাত্র কাজ হচ্ছে তা না, এখানে আরো কতগুলো বিষয় আছে। যেমন দরজার পাল্লাটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এখন সে স্থির আছে। তুমি যখন তার উপর বল প্রয়োগ করবে তখন পাল্লাটা এভাবে ঘুরে যাবে, তখন তুমি যখন বল প্রয়োগ করার ফলে পাল্লাটা যখন এভাবে ঘুরে যাবে তখন স্থির অবস্থা থেকে সে কি করবে, একটা ত্বরণ তৈরি করবে না? আবার সেই ত্বরণ তৈরি করার ফলে তার মধ্যে যত বেশি পরিমাণে তুমি বল প্রয়োগ করবা, যত বেশি পরিমাণে বল প্রয়োগ করবা তত বেশি পরিমাণে ত্বরণ তৈরি হবে না? আচ্ছা, বল বেশি প্রয়োগ করতে হবে কখন? যদি তোমার বস্তুটা অনেক বেশি ভারী হয়। তাহলে যদি বস্তুটা বেশি ভারী হয় তাহলে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এই যে বলটা যে তুমি প্রয়োগ করবা, এই বল প্রয়োগের ফলে এই যে বিন্দুতে বল প্রয়োগ করলো তার থেকে অক্ষের দূরত্ব হলো লম্ব দূরত্ব, সেটা থেকে তুমি যেমন টর্ক বের করলা, টর্ক বের করার জন্য আরো একটা পদ্ধতি আছে, সেটা হলো এই টর্ক ইজ প্রপোর্শনাল টু, তুমি যত বেশি ত্বরণ তৈরি করতে চাও তত বেশি টর্ক প্রয়োগ করতে হবে, তত বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। যত বেশি বল প্রয়োগ করবে তত বেশি ত্বরণ তৈরি হবে। আমরা বলতে পারি যে টর্ক বলের সমানুপাতিক, আবার ত্বরণেরও সমানুপাতিক, কৌণিক ত্বরণের সমানুপাতিক। আবার এখান থেকে আমরা বলতে পারি যে টর্ক যেমন বলের সমানুপাতিক, বলের সমানুপাতিক হওয়া মানে হলো যেমন ত্বরণের সমানুপাতিক তেমনি ভরের সমানুপাতিক। তাই ঘূর্ণন অবস্থায় আমরা সেটাকে বলতে পারি জড়তার সমানুপাতিক, তাই না? তো টর্কের সাথে যেহেতু বলের সম্পর্ক আছে, আবার বলের সাথে কিসের সম্পর্ক আছে, ভর বা জড়তা এবং ত্বরণ বা এখানে কৌণিক ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা টর্কের সাথে বলের সম্পর্কটার সাথে সরাসরি কিন্তু আমরা চলে যেতে পারি হলো জড়তা এবং ত্বরণের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। দ্বন্দ্ব শব্দটা কি, যে এরকম একটা বস্তু আছে যে বস্তুটা কি করে, তোমার দুই দিকে যদি আমি সমান পরিমাণ বল প্রয়োগ করি, কোন একটা বস্তু যার দুই দিকে আমি যদি সমান পরিমাণ বল প্রয়োগ করি এবং সমান পরিমাণ বলটা যদি তাদের মধ্যবর্তী যদি দূরত্ব থাকে তাহলে এই বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন তৈরি হয়। কিন্তু যদি এই বস্তুটাকে যদি আমি বলটা যদি একই বিন্দুতে একই বরাবর প্রয়োগ করি তাহলে কিন্তু দেখা যায় এই বস্তুটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরতে পারে না। কারণ একই বিন্দুতে যদি বিপরীতমুখী দুটো বল কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুটা ঘুরতে পারবে না। তাই এই দুটো সমান মানের দুটি বলকে আমরা কি করি, একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে তারপর প্রয়োগ করার চেষ্টা করি। যখন প্রয়োগ করি তখন এই বস্তুটা কিন্তু ঘুরতে থাকে। যখন দুটি সমান মানের বল প্রয়োগের ফলে বস্তুটা ঘুরে তখন একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে সে ঘুরতে থাকে, এই বিন্দুটা হলো তার অক্ষ। এই বল দুটো যদি সমান না হতো, এই বল দুটো যদি সমান না হয়, যদি অসমান হতো, একটা বড় হতো বা একটা ছোট হতো, তাহলে কি ঘটনা ঘটতো? যদি বস্তুটার উপরে একটা বল আরেকটা বলের থেকে ভিন্ন হতো, বড় হতো বা কম ছোট হতো, তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে এই বস্তুর উপরে উপর থেকে যে পরিমাণ বল আসতেছে নিচ থেকে সমপরিমাণ না আসাতে এই বস্তুটা আর এই জায়গাতে স্থির থাকতে পারতো না। তখন সে হয় উপরের দিকে উঠে চলে যেত, নয় নিচের দিকে চলে আসতো।
যদি এক বিন্দুতে ক্রিয়া করে তার ক্ষেত্রে বলছে। যদি দুটো ভিন্ন বিন্দুতে ক্রিয়া করতো তাহলে কি হতো? তাহলে যেটা হতো যে এই পরিমাণ বল দুটো যদি সমান না হতো তাহলে একটা বড় এবং একটা ছোট হওয়াতে ধরো এটার তুলনায় এইটা যদি বড় হয় তাহলে এইদিকে বেশি বল আসার কারণে বস্তুটা এখানে না ঘুরে এটা এখান থেকে মুভ করে অন্য কোথাও চলে যেত, তারপর সেখানে গিয়ে কিছুটা ঘুরতে পারত। তাহলে এই সমান মানের দুটি বলের প্রয়োগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি কোনো একটা বস্তুকে এইখানে স্থির রেখে ঘুরাতে চাই তাহলে আমাকে অবশ্যই বলের মান দুটোকে সমান রাখতে হবে। আর যে বিন্দু সাপেক্ষে আমি ঘোরাতে চাই সেই বিন্দুর সাপেক্ষে ঘোরাতে চাইলে অবশ্যই বিন্দু থেকে এই বল দুটোর দূরত্ব সমান হতে হবে, তা না হলে এই বিন্দুতে বস্তুটা ঘুরতে পারবে না। তো যে বিন্দুতে বস্তুটা ঘুরতে থাকে এই ধরনের ঘূর্ণনটা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বল যেটা দুই দিকে সমানভাবে ক্রিয়া করে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে, তাহলে যে ঘূর্ণনটা তৈরি করবে সেই ঘূর্ণনটাকে বলা হবে দ্বন্দ্ব বা টাপন। তো এই দ্বন্দ্বের ক্ষেত্রে দুটো শর্ত আমি লিখেছি, এটা হলো যে সমান মানের বিপরীতমুখী দুটি বল, আর এটা হলো যে মধ্যবর্তী একটা নির্দিষ্ট দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। তাহলে দ্বন্দ্বটা হবে হলো যে পরিমাণ বল আমি প্রয়োগ করব আর এই বল দুটোর মধ্যবর্তী দূরত্ব। লক্ষ্য রাখবে যে এখানে অক্ষ সাপেক্ষে দূরত্ব নয়, এখানে হলো বল দুটোর মধ্যবর্তী দূরত্বটাকে আমি বলতেছি ডি। আর এই টর্কের ক্ষেত্রে আমরা দূরত্বটা হিসাব করবো হলো যে বিন্দুতে বল প্রয়োগের ফলে কোনো একটা ঘূর্ণন কাজ সম্পাদন হয় সেই বিন্দু থেকে যে অক্ষের সাপেক্ষে ঘুরবে সেই অক্ষের মধ্যবর্তী দূরত্বটাকে বলবো আমরা টর্ক। আশা করি তোমরা দ্বন্দ্ব এবং টর্কের মধ্যে এই ছোট্ট একটা পার্থক্য ধরতে পেরেছো। যদি তোমাদের এটা মনে রাখতে সমস্যা হয় তোমার ভিডিওটা পজ করে খাতায় লিখবে এবং তোমরা যেভাবে মনে রাখতে পারবে ঠিক সেভাবেই খাতায় নোট করবে, যাতে করে পরবর্তীতে তোমরা যখন রিভিশন দিতে আসবে তখন অবশ্যই ভিডিওতে যদি নাও থাকে তোমাদের খাতা তো তোমাদের কাছে থাকবে, অথবা বইয়ের কোনো না কোনো একটা জায়গায় ছোট্ট করে তোমাদের নোটগুলো লিখে রাখবে, যাতে করে বইতে তোমাদের এই প্রশ্নগুলো যখনই আসবে রিভিশনের সময় তখন যেন এগুলো তোমরা মনে রাখতে পারো বা মনে করে যেন তোমাদের পড়ালেখাগুলো একটু ভালো হয়, দ্রুত যেন তোমাদের মনে করতে পারো। তো আশা করি তোমাদের আজকে যে টপিকগুলো দেওয়া হলো এবং যে কুইজটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই অবশ্যই সেই কুইজের অ্যান্সারটা তোমরা সবার আগে কমেন্টে লেখার চেষ্টা করবে। তো আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ।